দেখো, প্ল্যান্ট মর্ফোলজি। দেখো, আমরা ইউনিট 2 পড়ছিলাম। আর ইউনিট 2 এর ক্ষেত্রে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এটা পড়ছিলাম, তাই তো? আর তাতে আমরা প্রথমে অ্যানাটমি পড়েছিলাম, তারপরে মর্ফোলজি পড়ছিলাম। আর মর্ফোলজি আগে একদিন হয়েছে, আজকে শেষ হবে ক্লাসটা। আগের দিন মর্ফোলজিতে আমরা ইনফ্লোরেসেন্স অব্দি পড়েছিলাম। ইনফ্লোরেসেন্স, পুষ্পবিন্যাস। তার মানে একটা গাছে ফুল কিভাবে সজ্জিত থাকে, সেই সজ্জা রীতিকে আমরা পড়েছিলাম পুষ্পবিন্যাস হিসাবে। আজকে আমরা পড়বো ফ্লাওয়ার থেকে। তার মানে আমাদের রুট হয়েছে, স্টেম হয়েছে, লিফ হয়েছে, ইনফ্লোরেসেন্স হয়েছে, আর তারপর ফ্লাওয়ার। ওকে, আছে অনেক। আজকে ভলিউম হিসাবে অনেক আছে, হ্যাঁ। তো একটু তাড়াতাড়ি করে দেখতে হবে, ঠিক আছে? কিন্তু বাদ দেওয়ার মতো জায়গাও অনেক আছে, চাপ নেই। হ্যাঁ, বাদ দেওয়ার মতো জায়গাও অনেক আছে, সেটাও একটা আশ্বস্ত করার জায়গা। দেখো, প্রথমেই বলি একটি টিপিক্যাল ফ্লাওয়ার। আমরা তো এমনিতেই মরফোলজি পড়ছি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মানে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। যদিও আবার জিমনোস্পার্মও পড়িনি হিসাব মতো, আমরা শুধুই অ্যাঞ্জিওস্পার্ম পড়ছি। আমরা প্ল্যান্টের মরফোলজির অর্থ, আমরা এখানে সবার মরফোলজি পড়িনি। আমরা মেনলি অ্যাঞ্জিওস্পার্মের মরফোলজি পড়ছি, মানে গুপ্তবীজী উদ্ভিদের যে বাহ্যিক গঠন সেটা পড়ছি আমরা। বাকি ওই যে অ্যালগি, ব্রফাইটা, টেরিডোফাইটা, ওদের আমরা পড়িই নি এখানে। তাহলে ফ্লোর তো আসবেই। আর সেই ফ্লোর, একটি টিপিক্যাল ফ্লোর এর ছবি আর কি, মানে কি কি থাকে না থাকে সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। কারণ মরফোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা পড়ার টপিক কিন্তু ফ্লোর, ঠিক আছে? ফুল। এবং 11-এর জন্য যতটা ইম্পর্টেন্ট, 11-এও 3 নম্বরের কোশ্চেন আছে এখান থেকে। একটা, দুটো, তিনটে, তিন চারটে কোশ্চেন আছে 3 নম্বরে, ঠিক আছে? 12-এর তো গোটা একটা চ্যাপ্টার আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে আমি ফ্লাওয়ার সম্পর্কে যত ভালো করে বুঝবো, আমার 11-এ যেমন সুবিধা হবে, সাথে সাথে 12-এ আমার অনেক সুবিধা হবে। একটা ফুলের গঠন যদি আমি ভালোভাবে না জেনে রাখি, তাহলে আমার পরবর্তীকালে পড়তে গিয়ে ভীষণ অসুবিধা হবে, ঠিক আছে? সেজন্য একটা ফুলের টিপিক্যাল স্ট্রাকচার কিন্তু আমরা একটু ভালো করে দেখে নেবো। হ্যাঁ, একদম সহজ জিনিস, কিছু নাই। দেখো, আমরা এমনিতেও যখন মাধ্যমিক দিলাম, তখন কিন্তু আমরা টিপিক্যাল ফ্লোরের স্ট্রাকচার দেখেছি, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন সেখানে ছিল। একটা ফ্লাওয়ার আমরা কমপ্লিট বা ইনকমপ্লিট দুই ভাবে ভাবতে পারি। কমপ্লিট ফ্লাওয়ার মানে হলো একটি ফ্লাওয়ারের 4টে পার্ট। বাংলায় একবার বলে দিই আগে: বৃতি, দলমণ্ডল, পুংকেশ চক্র এবং গর্ভকেশ চক্র। এই 4টের মধ্যে যদি 4টেই থাকে, তাহলে সেটাকে কমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। আর যদি 4টের মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে, তাকে ইনকমপ্লিট বলা হয়। ওকে, তাহলে আমরা একটা টিপিক্যাল ফ্লাওয়ার বা আদর্শ ফুলের গঠন যখন পড়ছি, নিশ্চয়ই আমরা এটাই পড়বো যে কমপ্লিট ফ্লাওয়ারের কথা পড়বো, যে 4টে পার্টই দেখতে পাবো, এমন জায়গায় আমরা পড়বো। দেখো, আমরা টিপিক্যাল ফ্লাওয়ার বলতে জবা ফুলের গঠন পড়বো। সবাই দেখেছি, প্রত্যেকে জবা ফুল সম্পর্কে কোনো সমস্যা নাই। আর সেই ছবি যখন দেখবো, আশা করি সমস্যা হওয়ার কথাও না। দেখো, আমরা নীল রঙের যে অংশটা আঁকলাম, সেটা কিন্তু ফুলের ফিমেল পার্ট। এরপর যেটা ব্ল্যাক কালারের আঁকছি না, সেটা মেল পার্ট। আমরা আসছি পরে। এই মেল মেল যে পার্টটার কথা বলছি, এই দাগটা কিন্তু এই লাইন বরাবর গোটাটাই আছে। এই কনসেপ্ট গুলো ভালো করে রাখতে হবে, কারণ পরবর্তীকালে যে টপিক গুলো আমরা পড়বো, তা না হলে বুঝতে অসুবিধা হতে পারে। এই জিনিসটা কিন্তু বরাবর, মানে পুরোটা আছে। হ্যাঁ, তার মানে নীল দাগের পরে এই যে ব্ল্যাক কালারের যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোটা জুড়ে আছে। মানে এই যে মেল পার্টটা, তারা সিঙ্গেল সিঙ্গেল না, তারা একসঙ্গে আছে, এটা বোঝানোর চেষ্টা করছি। যে যদি জবা ফুলের ক্ষেত্রে নিশ্চয়ই একটু কাটাকুটি, জবা ফুল যদি ছিঁড়ে থাকো এরকম করে, বা এর পরে দেখবে একবার ছিঁড়ে, দেখবে আলাদা করার সময় মাঝখানে একটা সাদা রঙের অংশ পড়ে থাকে, নিচে একটা গোল মতো দিয়ে সাদা রঙের একটা অংশ পড়ে থাকে। আর উপরে যদি লাল রঙের জবা ফুল হয়, তাহলে উপরের অংশটা কিন্তু ছাল ছাড়ানোর মতো ছাড়িয়ে যায়, ভিতরের ওটা কিন্তু রয়েই যায়। তো সেই ছাল ছাড়ানোর মতো অংশটা এখানে কালো রঙের রয়েছে। আসছি আমরা পরে, এটাও আমাদের এখনই পড়ার বিষয় না, আমরা পরে আসছি। তার আগে আমরা দেখে নিই
এর নিচের দিকে একটা পার্ট রয়েছে যার সঙ্গে ফুলের যে মানে ডাঁটিটা আর কি, একদম গোদা বাংলায় বলে পেটাঙ্কেল বলা হয়, সেটা লাগানো আছে। ঠিক আছে, যে অংশটায় লাগানো আছে তাকে বলা হয় থ্যালামাস বা পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ এমনিতে তো বুঝতে পারছি, ফুলের অক্ষ, পুষ্পাক্ষ। এইবার এর সঙ্গে প্রথম পার্ট হিসাবে আমরা রাখলাম বৃতি, যাকে আমরা সব মিলিয়ে বলবো ক্যালিক্স, আর এক একটাকে বলা হবে সেপাল মানে বৃত্তাংশ। এখানে চলে আসলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ক্যালিক্স হলো বৃতি আর সেপাল হলো বৃত্তাংশ। তার মানে যখন আমরা জবা ফুলের ক্ষেত্রে দেখছি, আমরা দেখি এরকম করে না, এরকম করে পাঁচটা আছে না, এরকম করে, হ্যাঁ ধরো চারটে করলাম, একটা ওদিকে আছে। তো এই এক একটা অংশকে ছেঁড়া যায় মানে খোলা যায় না, কিন্তু আলাদা করা যায় না, তাহলে ছিঁড়ে নিতে হবে। বোঝা যাচ্ছে কি বলছি? ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ এইগুলোকে ঘিরে এই পরবর্তী সব অংশগুলো আছে। তাহলে এই যে সবুজ রঙের অংশটা দেখছি, এটাকে বলা হয় ক্যালিক্স, মানে পাঁচটা পার্ট একসঙ্গে। ক্যালিক্স পাঁচটা পার্ট কিন্তু যুক্ত অবস্থায় আছে, মুক্ত না। ফুলের পাপড়িকে খুলে নেওয়া যাবে জবা ফুলের, কিন্তু বৃতিকে ছিঁড়ে নিতে হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। পাপড়িকে আমি খুলে নিতে পারবো, টানলে খুলে যাবে, আর বৃতিকে ছিঁড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যুক্ত বা মুক্ত একটা ব্যাপার চলে আসছে। তাহলে এটা যুক্ত, তাহলে বৃতির শব্দটাকে বলা হচ্ছে ক্যালিক্স। আমরা এইভাবে আঁকলাম, কিভাবে আঁকবো, এইভাবে আঁকলাম। এবং এক একটাকে বলা হচ্ছে, এক একটা পার্টকে বলা হচ্ছে, যে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এক একটা পার্টকে বলা হচ্ছে সেপাল বা বৃত্তাংশ। ওকে, এরপর এরপর রয়েছে, আমরা দলমণ্ডল বলি না ফুলের যে পাপড়ি, সেই পাপড়ির অংশটা, একে বলা হয় করলা। উচ্ছে করলা নয় কিন্তু, হ্যাঁ, করলা। আর ইংরাজিতে পেটাল মানে দলাংশ। তাহলে এটা পুরো দলমণ্ডল, মানে পাঁচটা পাপড়ি আছে, পাঁচটা পাপড়িকে একসঙ্গে বলা হচ্ছে দলমণ্ডল। আর এক একটাকে দলাংশ। আমি বাংলাগুলো একবার করে বলে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ফুলের চারটে পার্ট, চারটে পার্টের প্রথম দুটো পার্টকে আমরা দেখতে পাচ্ছি। এই দুটো পার্ট ফুলের ক্ষেত্রে অ্যাক্সেসরি পার্ট, অ্যাক্সেসরি পার্ট অফ দ্য ফ্লাওয়ার। অ্যাক্সেসরি কেন? মানে থাকতেই হবে এমন কোনো মানে নেই, কারণ একটা ফুলের ক্ষেত্রে থাকতে হবে মেল পার্ট, ফিমেল পার্ট, এগুলো থাকতে হবে। এগুলো থাকতেই হবে এমন কোনো অর্থ নাই। বোঝা গেল? আছে, ঠিক আছে, কোনো কাজ আছে। কারণ বৃতির কাজ প্রাথমিক অবস্থায় ধরো ফুলকে প্রোটেক্ট করা, কুড়ি অবস্থায় ফুলকে প্রোটেক্ট করা। সেকেন্ড কাজ হলো ফটোসিনথেসিস করা। পেটালের বা করলার ফার্স্ট কাজ হলো অ্যাট্রাকশন, যারা পলিনেশনে হেল্প করবে, পরাগ যোগ এ হেল্প করবে। সেকেন্ড কাজ বলতে পারো যে ফটোসিনথেসিস। ঠিক আছে, এই হলো। তাহলে এটা ফুল বলতে যে রিপ্রোডাকশনের পার্ট, রিপ্রোডাক্টিভ পার্ট, সেটা কিন্তু নেই এখানে। সেই জন্য একে বলা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ দ্য ফ্লাওয়ার, সহকারী অংশ, এই ফুলকে সাহায্য করছে। মেন পার্ট যেটা রয়েছে সেটা এই পরের দুটো। সেটা হলো যে এই জবা ফুলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রত্যেকটা অংশে এরকম করে দেখতে পাবো না, প্রত্যেকটা অংশে আমরা এরকম করে দেখতে পাবো। তো এই একটা অংশকে যদি আমরা এখানে জুম ইন করে দেখি, একটাকে যদি জুম ইন করে দেখি, আমরা একটু অন্য ফুলে চলে গেলাম, হ্যাঁ, কারণ জবা ফুলের ক্ষেত্রে সেটা গোল মতো হবে, ওটাকে আমরা দেখতে চাইছি না, তাহলে বুঝতে আমাদের অসুবিধা হবে। আমরা একটু অন্য ফুলে চলে গেলাম যেখানে একটু লম্বা মতো করে থাকতে পারে। তাহলে এটা হলো এক একটা, না আমরা ওখানে দেখিয়ে দিচ্ছি গোল করে, ওখানে চলে এসেছি এক একটা। তাহলে এইটার এই অংশটার নাম হলো অ্যান্থার, এই অংশটার নাম হলো ফিলামেন্ট, এক একটা হলো স্ট্যামেন। ওকে, সব কটা স্ট্যামেন মিলে হবে অ্যান্ড্রোসিয়াম, মানে পুংকেশর চক্র। কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, সব মিলিয়ে হবে অ্যান্ড্রোসিয়াম।
মানে মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে এক একটা হলো স্ট্যামেন, আর সবকটা স্ট্যামেন নিয়ে হলো অ্যান্ড্রোসিয়াম। তাহলে প্রত্যেকটা জিনিসের আমরা তার ইউনিটকে বলছি, পাশে তার আমরা নর্মাল স্ট্রাকচারটাকে বলছি। এগুলো সম্পর্কে যেন ভালো আইডিয়া থাকে, নাহলে কিন্তু প্রবলেম হবে পরে। এখন হবে না, পরে হবে। আচ্ছা হলো, এরপর ব্লু কালারের যে পার্টটা পাচ্ছি, এটা হলো ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাতে এই অংশটা, এটা হলো ওভারি বা ডিম্বাশয়। এই অংশটা যেটাকে বলা হয় স্টাইল, এই স্টাইল ওই স্টাইল না, গর্ভদণ্ড। আর এটা হলো স্টিগমা মানে গর্ভমুণ্ড। স্টিকি নেচার আছে বলে এর নাম স্টিগমা, স্টিকি চটচটে নেচার আছে এই জন্য এর নাম স্টিগমা। তাহলে স্টাইল, স্টিগমা, ওভারি এই সব মিলিয়ে হলো ফুলের গাইনোসিয়াম। সব মিলিয়ে হলো ফুলের গাইনোসিয়াম, মানে ফিমেল পার্ট অফ দা ফ্লাওয়ার। মশারটা, মশার ওইটা ওই যে ধূপের সঙ্গে রয়েছে। আসলে এত পরিষ্কার যে ওটাকে একটু আর নজরে পড়ছে না। না এটা এমনি কালার, মানে এটা বোর্ড মুছে কালার, এটা এমনি অন্য কিছু নাই। হাতটা একটু স্যানিটাইজ করে নেবে। গাইনোসিয়াম, ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। এইবার এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন আলাদা করে ইউনিট পাচ্ছিলাম, এখানেও ইউনিটের ব্যাপার আছে, আর সেটাকে বলা হয় কার্পেল। এখানে পরে পরবর্তীকালে টার্ম আসবে মোনোকার্পেলারি, বাইকার্পেলারি, ট্রাইকার্পেলারি বা পলিকার্পেলারি। মানে কার্পেলের সংখ্যা কত, তাই নিয়ে প্রশ্ন আসবে। মানে এমনি আসবে না, বলছি ওগুলো কনসেপ্টে লাগবে আর কি, পরবর্তীকালে লাগবে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে জবা ফুলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে 5টা ওভিউল এইভাবে সাজানো আছে, 5টা ওভিউল এভাবে সাজানো আছে। তাহলে ওভারির মধ্যে যেটা রয়েছে সেটা হলো এক একটা ওভিউল। ওভারি পরবর্তীকালের ফ্রুট, ওভিউল পরবর্তীকালের সিড। একটা ফলের মধ্যে বীজ থাকে, ওভারির মধ্যে ওভিউল আছে। একটা ফুলে ওভারির মধ্যে যতগুলো ওভিউল আছে, একটা ফলে তার ততগুলো বীজ থাকবে। বোঝা গেল? দু চারটে নষ্ট হতে পারে সেটা আলাদা কথা, আর না হলে সাধারণ ব্যাপার এটা, যেটা একটা ওভারি, এটা গোটাটা ফলে পরিণত হচ্ছে, এর ভিতরে আছে ওভিউল। তাহলে আরেকজন এখানে বসো, একজন এখানে বসো, দেখতে পাবে না, এখানে হাওয়া পাবে, ঠিক আছে? তাহলে ওভারি, যে ওভারি পরবর্তীকালের ফ্রুট বা ফল, আর ওভিউল পরবর্তীকালের বীজ। তাহলে একটা ফুলে ওভারির মধ্যে যতগুলো ওভিউল থাকবে, একটা ফলে তার মধ্যে ততগুলো বীজ থাকবে। তার মানে বেগুনে যখন হাজার হাজার বীজ পাচ্ছ, তাহলে বেগুনের ফুলের যখন ডিম্বাশয় তুমি কেটে দেখবে, এরকম হাজার হাজার ওভিউল পাবে। আমের ক্ষেত্রে যখন তুমি একটা আঁটি পাচ্ছ, তাহলে আমের ফুলকে তার ওভারিকে সেকশন করলে তুমি একটাই মাত্র ওভিউল পাবে। বোঝা গেল? একদম সিম্পল ব্যাপার, ক্লিয়ার? এইবার কার্পেলের কনসেপ্টটা কোথায় আছে? এই যে ওভিউল গুলো রয়েছে না, এই ওভিউল গুলো এইভাবে থাকতে পারে, আবার আলাদা আলাদাও থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে আসছি। তো এই অনুযায়ী কার্পেলের এক একটা পার্ট আসবে, যদি এক একটা পার্টে আসে তাহলে স্টাইল, স্টিগমা এবং একটা পার্টকে নিয়ে কার্পেল আসবে। এই একটা পার্ট স্টাইল, স্টিগমা কমন নিয়ে কার্পেল আসবে এক একটা ইউনিট হিসাবে। তাহলে আমরা গাইনোসিয়াম যখন বলছি গর্ভ কেশর চক্র, তাহলে তার ইউনিট হিসাবে আসছে কার্পেল। যেমন ঠিক আমরা এর ইউনিটে আমরা স্ট্যামেন দেখলাম, আর গোটাটা হলো অ্যান্ড্রোসিয়াম, তাহলে ওখানে গাইনোসিয়াম এর ইউনিট হিসাবে আসছে কার্পেল। বোঝা গেল? তাহলে চারটে চারটে স্ট্রাকচার এবং তাদের ইউনিট গুলো আমরা দেখতে পেলাম। এই দুটো ফুলের অ্যাক্সেসরি পার্ট, আর এই দুটো ফুলের রিপ্রোডাক্টিভ পার্ট, মানে মেন পার্ট। ঠিক আছে? এবার একটা ফুলে যেহেতু আমরা টিপিক্যাল ফ্লাওয়ার পড়ছি, তাহলে একটা ফুলে চারটে পার্ট থাকলে তো ঠিক আছে, কমপ্লিট। আর যদি না থাকে তাহলে ইনকমপ্লিট। এবার কোনো ফুলে ধরো মেল পার্ট আছে, ফিমেল নাই, তাহলে ফ্লাওয়ারটা মেল ফ্লাওয়ার। কোনো ফুলে ফিমেল আছে, মেল নাই, তাহলে সে ফিমেল ফ্লাওয়ার। আর যদি দুটোই থাকে তাহলে বাইসেক্সুয়াল। যেমন জবা ফুল একটি
বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ ফুল। বোঝা গেল, যার মেল ফিমেল দুটোই আছে। ঠিক আছে না? তাহলে এমন অনেক ফুল আছে, আমরা আলোচনা করবো, এমন অনেক ফুল আছে যারা মেল, ফুলটাই মেল, মানে শুধু মেল পার্ট আছে ফিমেল পার্ট নেই। আবার এমন ফুল আছে ফিমেল, মানে ফিমেল পার্ট আছে মেল পার্ট নেই। আবার এই তো দেখতেই পাচ্ছি যার মেল ফিমেল দুটোই আছে, তার মানে বাইসেক্সুয়াল। তাহলে ফুলের এই রকমের টাইপ গুলো আমরা পরে দেখবো। ওকে, এইবার দেখো, একদম অল্প করে আমি বলে দিচ্ছি একটু একটু করে। এগুলো আর এখনই দরকার নাই, কিন্তু ক্লাস 12 একদম মানে পাই টু পাই বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, যাকে বলে এই যে এক একটা ওভিউল না, সেই ওভিউলের ছবি যদি আমরা দেখি না, তোমরা মাধ্যমিকে দেখেছো, সেই ওভিউলের ক্ষেত্রে এক একটা ছবি যখন আমরা দেখেছি, তখন একবার খেয়াল করে দেখো, সেই নিউক্লিয়াসের সংখ্যা 3+2+3 মনে পড়ে? এখানে একটা এগ, এখানে একটা সহকারী কোষ বা সাইনার্জিড, এখানে একটা সহকারী কোষ, এখানে দুটি পোলার নিউক্লিয়াই, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ছিল ওখানেও, আর এখানে তিনটে অ্যান্টিপোডাল সেল, এখানে 3+2+3 নিউক্লিয়াসের একটা কনসেপ্ট ছিল। তিনটে নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস, তিনটে নিউক্লিয়াস, টোটাল 8টা নিউক্লিয়াস ছিল। এটা হলো এক একটা ডিম্বকের ছবি। একটা ডিম্বককে জুম ইন করলে এটা আসবে। তার মানে এখানে আমরা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি পাই আর কি, এটা। এবার কে কে কোন অংশে পরিণত হবে সেটা এখান থেকেই বুঝতে হবে। তাহলে আজকের যে ডিম্বক ত্বক, আজকের যে ডিম্বক সে যদি বীজ হয়, তাহলে আজকের যে ডিম্বক ত্বক সে পরে বীজ ত্বক, তাই না? বলছি ফুল তো ফলে পরিণত হয়, তাহলে ফুল, আজকের ফুল কালকের ফল, মানে পরশু হতে পারে, আজকের ফুল কালকের ফল। তাহলে আজকে ফুলে যা যা আছে, কালকে ফলে কি কি হবে সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আজকে ফুলে যেটা ওভিউল, সেটা কালকের বীজ। তাহলে আজকে ওভিউলের বাইরের দিকে যে ত্বক, মানে ডিম্বকের বাইরে যে ত্বক, ডিম্বক ত্বক, তাহলে কালকে সেটা বীজ ত্বক। তাহলে এটা যদি ডিম্বাশয়ের বাইরের দিকে ত্বক হয়, তাহলে এটা ফলের ত্বক হবে, পেরিস্পার্ম। পরে আসছি আমরা, সেখানে এন্ডোকার্প, মেসোকার্প, এক্সোকার্প, তিনটে পার্ট থাকবে। আমরা আসবো শেষ পর্যন্ত, এই ছবি মনে রাখবে শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত এটাকে রাখা যাবে না, এটাকে তো মুছতে হবে। তাহলে এখানে দেখো, এটা ফুলের ক্ষেত্রে যদি ফিমেল পার্টের এক একটা ডিম্বককে বলি, তাহলে এখানে আছে একটি হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, মানে অ্যাকচুয়ালি এগ, তাই তো? এটা তো এগ, মানে ফিমেল গ্যামেটটা। এইবার এইখানে একবার এসো, এই যে অ্যান্থারের ভেতর, অ্যান্থারের ভেতর লকিউল, মানে লোভ কটা থাকবে তা ডিপেন্ড করছে কোন ফুল তার উপর। দুটো থাকতে পারে, চারটে থাকতে পারে, এই নিয়ে এখনই মাথা খারাপ করার দরকার নেই, এই নিয়ে এখনই মাথা খারাপ করার দরকার নাই। সেখানে আমরা পরে পড়বো, মনোথিকাস, ডাইথিকাস, এইভাবে পড়বো। ঠিক আছে, ওসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে এখানে থাকে পোলেন মাদার সেল, এখানে থাকে পোলেন মাদার সেল। সেই পোলেন মাদার সেলের মিওসিস ডিভিশন হয়, দিয়ে তৈরি করে চারটে করে পোলেন। অ্যান্ড অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যেটাকে আমরা স্পোর বলি, সপুষ্পক উদ্ভিদের জন্য সেটা পোলেন। ইন জেনারেল আমরা ব্রাফাইটা টেরিডোফাইটা পর্যন্ত, অ্যালগি, ব্রাফাইটা টেরিডোফাইটা পর্যন্ত যেটাকে আমরা স্পোর বলি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হিসাবে বলি আমরা। আর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সেটাকে আমরা পোলেন বলি। তবে এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট ঠিক না, এখানে স্পোরোফাইটিক, গ্যামেটোফাইটিক বডির ব্যাপার আছে। তো সোজা হিসেবে স্পোর আর পোলেন, যদি তোমার কোনো কনফিউশন থাকে যে রেণু আর পরাগ রেণু এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তাহলে আমি বলবো একটা অপুষ্পকের জন্য, একটা সপুষ্পকের জন্য। এখানে আমরা স্পোর বলতে পারি না, এখানে আমাকে পোলেন বলতে হবে। তাহলে অ্যানথারের মধ্যে আছে পোলেন মাদার সেল, সেই পোলেন মাদার সেলের মিওসিস ডিভিশন হয়, দিয়ে চারটে করে পোলেন তৈরি করে। তাহলে এখানে প্রচুর পোলেন গ্রেন তৈরি হবে। সেই পোলেন গ্রেন কোনো মাধ্যমে, সেটা বায়োটিক হোক বা অ্যাবায়োটিক হোক, পলিনেশনও ছিল মাধ্যমিকে, পরাগযোগ। তাহলে সেখানে জল পরাগী, বায়ু পরাগী এরকম যেমন ছিল, তেমন কীট পতঙ্গ, বাদুর, মানুষ, সব মানে সব পরাগীই ছিল, তাই না? তাহলে সেটা বায়োটিক আর অ্যাবায়োটিক যে এজেন্টই হোক, সেসব নিয়ে আমার এখন মাথা ব্যথা নাই। আমরা মরফোলজি পড়ছি, আমরা তো সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়িনি। তাহলে যেভাবেই হোক এখান থেকে এখানে এসে পড়ে, সেটা এই ফুলেরটাও পড়তে পারে, অন্য ফুলের পড়তে পারে, পাশের বাড়ির পড়তে পারে, পাশের পাড়ারও পড়তে পারে, সেটা বলা মুশকিল আছে। তো যেই পড়ুক না কেন, এখানে এসে অ্যাকচুয়ালি এই পোলেন গ্রেন গুলো এখানে এসে পড়ে। তবে শুধু জবা ফুলেরটা পড়ে না, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছেরটাও পড়ে। তার আবার কি ব্যবস্থা হয় সেসব 12-এ পড়তে হবে।
সোজা কথায় এই পোলেন গ্রেনটা এখান থেকে জার্মিনেট করতে শুরু করে, পোলেন টিউব বলা হয়। এই পোলেন টিউব এক লাইন না দু লাইনে আছে, আমি আঁকিনি, দু লাইনে আছে। এর ভিতর ভিতর মেল গ্যামেট আসছে, এরপর এটা এই ভেতর দিয়ে ঢুকবে, দিয়ে এই এন এর সঙ্গে ফিউজ করাবে, দিয়ে এই এগ ওই মেল গ্যামেটের সঙ্গে ফিউজ করে, মেল গ্যামেটের সঙ্গে ফিউজ করে তৈরি হবে জাইগোট। আর সেই জাইগোট থেকে হবে এমব্রায়ো বা ভ্রূণ, যা পরবর্তীকালের গাছ। তাহলে বীজের মধ্যে, বীজ পুদলে গাছ হয় তো, তাহলে বীজের মধ্যে এই ভ্রূণটা আছে। ফার্টিলাইজেশন হওয়ার পর এই বীজের মধ্যে, এটা তো বীজ বললাম, তাহলে এটা বীজ ত্বক, তাহলে বীজটার মধ্যে এমব্রায়ো বা ভ্রূণ আছে, তাহলে বীজের মধ্যে ভ্রূণটা আছে, তাহলে বীজটা পুদলে সেই ভ্রূণ থেকে আবার গাছ হবে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? একটু একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, হ্যাঁ। এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, মানে তোমার 11-এ এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। এটা একদম ইন জেনারেল ইন্ট্রোডাকশন। এটা না বুঝলে তুমি ফুলের পরবর্তী অংশগুলো বুঝবে কি করে? হ্যাঁ, তুমি বেসমেন্ট তৈরি করবে না, একবার তিনতলায় কাঁদবে, তার তো হবে না। আগে তো বেস ক্রিয়েট করতে হবে, তাই না? তো তোমাকে প্রাইমারি জিনিসগুলো জানতেই হবে আগে কি হয়। এবার আগেও বললাম, এই ফার্টিলাইজেশনে একটা এমব্রায়ো যেমন হয়, তেমন জিমনোস্পার্মের ক্ষেত্রে এরকম অনেক এমব্রায়ো হতে পারে। সেখানে পলি এমব্রায়োনি বলে একটি টার্ম আছে, জিমনোস্পার্মে দেখা যায়। আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মোনো এমব্রায়োনি দেখা যায়, একটা করে এমব্রায়ো হয়। জিমনোস্পার্মের সেটা পলি এমব্রায়োনি, অ্যাঞ্জিওস্পার্মের সেটা মোনো এমব্রায়োনি। যেটা দেখালাম এটা অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্মে অনেকগুলো এমব্রায়ো একসঙ্গে থাকবে। কেন থাকবে তা আমরা জিমনোস্পার্ম পড়ার সময় বলেছিলাম, যে যদি 10টা থাকে, 5টা নষ্ট হয়ে গেলেও 5টা কাজ করবে। আমরা বলেছিলাম না, সে একটা গাছ, গাছ থেকে একটা কোন পড়ে গেল, দিয়ে গাছের ডাল আটকে গেল, 2 বছর ধরে আটকে পড়ে আছে। আবার কবে একদিন ঝড় দিল, পড়ে গেল, দিয়ে আবার পাথরে এসে আটকে পড়ে আছে আবার 2 মাস, দিয়ে পরে আবার 2 মাস পরে মাটিতে পেলো। অনেক টাইম লাগবে, এই টাইমে অনেক নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অনেক অপশন রেখেছে সঙ্গে, যাতে নষ্ট হলেও কিছু অন্ততপক্ষে টিকে যায়। বেশি বকছি, দরকার নাই এসব। এটা বুঝতে পেরেছো? এইবার এই যে অ্যারেঞ্জমেন্টটা না, এটাকে প্লাসেন্টেশন বলা হয়, এটা আমরা পরে পড়বো। তার আগে আমরা পরপর বইয়ে যেমন আছে তেমন করে পড়তে শুরু করি, হ্যাঁ। মানে শুরু হয়নি এখনো পড়া, আমরা পড়তে শুরু করি এবার। প্রথম কোশ্চেন যেটা এখান থেকে থাকবে সেটা হলো, ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট। ফুল একটি রূপান্তরিত বিটম মাত্র। মন দিয়ে শুনবে, 3 নম্বরের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট মানে বাংলায় হলো ফুল একটি রূপান্তরিত বিটম মাত্র। তার আগে আমি একবার শান্তিতে বসি, যে পর পর পেজ ওয়াইজ আমি বলে দিয়ে যাই কোনগুলো পড়তে হবে আর কোনগুলো কেটে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে? একটা পাতলা দেখে বই দাও। আমি আছি এখানে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে ধরো সাঁতরার বই যদি হয়, নতুন বই যদি হয়, তাহলে 383 পাতায় শুরু হচ্ছে ফুল। তাহলে ফুলের এই যে জিনিসগুলো আছে এগুলো তোমার দায়িত্বে তুমি করবে, মানে এগুলো তো কনসেপ্ট, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসবে না। এমনি প্রথম প্রশ্ন আসতে পারে 384 পাতায়, পেরিয়েন্থ বা পুষ্পপুট বলে একটা বিষয় রয়েছে, দেখো জেনে রাখো যে রয়েছে, এটা কোশ্চেন আসতে পারে। এটা কি জিনিস? দেখো তাকাও, বৃতি আর দলমণ্ডল যদি কোনো গাছের আলাদা করে আইডেন্টিফাই করা না যায়, বা দুটি যদি যুক্ত অবস্থায় থাকে, একটাই স্ট্রাকচার থাকে, তার বৃতি আর দলমণ্ডল আলাদা করে নাই, একটা জিনিস আছে, আর সেটাকে বলা হয় পুষ্পপুট। বোঝা গেল? তাহলে পেরিয়েন্থ বা পুষ্পপুট হলো যেখানে বৃতি আর দলমণ্ডলকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি না যে কোনটা বৃতি আর কোনটা দলমণ্ডল, একটাই স্ট্রাকচার আছে, আর সেটা হলো পুষ্পপুট বা পেরিয়ান্থ। ওকে, তো পেরিয়ান্থ কি, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বাকি এই যে বিষয়, এখান থেকে কোনো কোশ্চেন বোর্ডে বা কোনো পরীক্ষায় আসবে না, এগুলো ইন জেনারেল কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আহ তার মানে 384 পাতায় পুষ্পগুচ্ছ ছাড়া বাকি সব বাদ, 385 পাতায় কিছু নাই, সব বাদ। বাদ মানে এইভাবে বাদ যে তোমাকে পড়তে হবে, কনসেপ্টটা গ্রো করাতে হবে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসবে না, এটা বলছি আমি। বাদ মানে পড়তে বাদ বলিনি আমি। এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, না নিট, না বোর্ড, না এগ্রিকালচার, না জেন পাস, কোনো পরীক্ষায় আসবে না। একমাত্র 2 পাতাতে পুষ্পপুট আসবে পারে। নেক্সট দেখো, ফুলের প্রতিসাম্য রয়েছে 386 পাতায়।
আমরা অলরেডি আগে পড়ে রেখেছি, হ্যাঁ, তবে ফুলের না, আমরা প্রাণীতে পড়ে রেখেছি অ্যাসিমেট্রিক্যাল, বায়োল্যাটারাল সিমেট্রি আর রেডিয়াল সিমেট্রি। আমরা রিসেন্ট পরীক্ষাও দিয়ে দিয়েছি, তাহলে নিশ্চয়ই সিমেট্রি সম্পর্কে আমাদের জ্ঞান চলে এসছে। যখন অ্যামিবার কথা বলছিলাম তখন বলেছিলাম অ্যাসিমেট্রিক্যাল, মানে তাকে কোনো অংশই কেটে আমি সমান দুভাগে ভাগ করতে পারবো না। ঠিক ফুলেও তেমনই রয়েছে, অ্যাসিমেট্রিক্যাল, মানে অপ্রতিসাম্যতা একটা ব্যাপার রয়েছে। যেমন অর্কিডের ফুল, সবচেয়ে সুন্দর ফুল অর্কিডের ফুল। অর্কিডের ফুলে এমন দেখতে না, এমন হিজিবিজি টাইপের, যাকে তুমি কোনোভাবেই সমান দুভাগে ভাগ করতে পারবে না। ওর এমন স্ট্রাকচার, পিকিউলার স্ট্রাকচার, তো ওকে কোনোভাবেই তুমি কোনো অ্যাঙ্গেল দিয়ে গিয়ে তুমি সমান দুভাগে ভাগ করতে পারবে না। তার মানে এ অপ্রতিসম, মানে তোমার অ্যাসিমেট্রিক্যাল। যেমন ঠিক আমরা অ্যামিবাতে পেয়েছিলাম, অ্যামিবার যা গঠন তাতে কোনো অংশই আমি কেটে সমান দুভাগে ভাগ করতে পারিনি। ক্লিয়ার? ওখানে পেয়েছিলাম আমরা বাইল্যাটারাল সিমেট্রি, মানে আমরা পেয়েছিলাম, আমাদের উদাহরণ পেয়েছিলাম, যত বড় বড় সব প্রাণীরা রয়েছে সবারই উদাহরণ পেয়েছিলাম, আমাদের নাক বরাবর একবার যদি লম্বা করে কেটে দেওয়া হয় তাহলে সমান দুভাগে ভাগ হয়ে যাবে। আমরা বলেছিলাম তিল, আঁচিল, 6টা আঙ্গুল, কানের পাশের যে অংশ এক্সট্রা, এইগুলো ছাড়া বাকি মরফোলজিক্যালি আমরা দুটো দুটো হাফে ভাগ হয়ে যাব। বাইল্যাটারালি সিমেট্রি বলা হয়েছিল। এই বরাবর কেটে দিলে হবে না, পেটে বরাবর মাঝখানে ঘেচাং করে দিলে হবে না, তাহলে দুভাগে ভাগ হবে না, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যেতে হবে। তো ফুলের ক্ষেত্রেও সেই গল্প রয়েছে। দেখো রয়েছে জাইগোমরফিক। এখন থেকে ভালো করে দেখো, কারণ পরবর্তী অংশে এখানেই যখন পড়তে লাগবো তখন অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক কথাগুলি আসবে, তখন যেন আবার হাঁ করে বসে দেখো না যে এগুলো আবার কি মানে। ওকে, অ্যাক্টিনোমরফিক, প্রথমে জাইগোমরফিকটা বলে দিই। দেখো এক প্রতিসম বলা আছে, আর আমরা তখন সাইন হিসাবে এর প্রত্যেকটার ফর্মুলা পাবো এরপরে। তখন আমরা এরকম করে একটা দাগ দিয়ে, নট পার্সেন্টেজ, পার্সেন্টেজে তো কাজ করা থাকে না, মানে এটা সোজা দিয়ে দুদিকে দুটো গোল দেওয়া আছে, এর মানে হলো একবার সমান দুভাগে ভাগ হবে। বোঝা গেল? এটা জাইগোমরফিকের ফর্মুলা, এটা সাইন বলতে পারো জাইগোমরফিক। আর অ্যাক্টিনোমরফিক যদি হয় তাহলে পরে আমরা দেখবো এরকম একটা গোল করব, দিয়ে এরকম একটা প্লাস দিয়ে দেবো, যার মানে হলো একবার নয়, তুমি যতবার ইচ্ছা, আমি তো দেবো প্লাস কারণ সাইন ওটা, তুমি যতবার ইচ্ছা ভাগ করে এদিক ওদিক করে যাও সমান দুভাগে ভাগ হবে। তবে তুমি ফুলে করতে পারবে কিনা জানি না, তবে ফুলের ছবিতে তুমি করতেই পারবে। আর ছবিতে করতে পারো মানে ফুলেও করতে পারো। এবার জবা ফুলে তুমি করতে গেলে জবা ফুলটা তো আর ওরকম বসে থাকবে না, ও তো এদিক ওদিক পড়ে যাবে না, তুমি করে উঠতে পারবে না। সেই জন্য বললাম ছবিতে তুমি শিওর করতে পারবে, আর ছবিতে যখন হবে নিশ্চয়ই জবা ফুলেও হবে। তাহলে এটা একটা সাইন আর এটা একটা সাইন, এই সাইন দুটো পরে লাগবে ফ্লোরাল ফর্মুলা পড়ার সময়। তাহলে জাইগোমরফিক আর অ্যাক্টিনোমরফিক বোঝা গেল। একটার ক্ষেত্রে আমরা যতবার ইচ্ছা সমান দুই ভাগে ভাগ করতে পারবো নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর গেলে, আরেকটার ক্ষেত্রে একবারই ভাগ করতে পারবো নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর গেলে। ঠিক আছে? তাহলে জবা ফুল কোন দিকে হবে? জবা ফুল অ্যাক্টিনোমরফিক। জবা ফুলে যতবার ইচ্ছা আমি সমান দুই ভাগে ভাগ করতে পারি, যদি মেন অক্ষ বরাবর যাই তাহলে যতবার ইচ্ছা সমান ভাবে ভাগ করতে পারি, মানে বহু প্রতিসম। ওকে, চলো এগুলো কোশ্চেন আসবে না অ্যাজ ইউজুয়াল, ডাইরেক্ট কোশ্চেন আসবে না। ওকে, আচ্ছা, তারপর রয়েছে কমপ্লিট ফ্লট, ইনকমপ্লিট ফ্লট, পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এগুলো জানতে হবে, এমনি জানতে হবে, মানে তুমি তোমার জানা আছে সেইভাবে পড়ানো শুরু করা উচিত, কিন্তু বলে দিচ্ছি একবার করে, জানা নাই বলে। বোঝা গেল? নেক্সট, নেক্সট একবারে চলে এসো তুমি এই বাকি 387 পাতায় বাকি যে সব জিনিসগুলো আছে না, মানে সেই হিসাবে বলতে গেলে 386 পাতায় কিছু পড়তে হচ্ছে না, উপরে ক্রস। আর 387 পাতায় এসে ফুল একটি রূপান্তরিত বিটম মাত্র, তার আগে পর্যন্ত কিচ্ছু করার দরকার নাই। আর ফুল একটি রূপান্তরিত বিটম মাত্র, এটাকে তুমি যতবার ইচ্ছা স্টার মেরে রেখে দাও। ঠিক আছে, এটা একটা 3 মার্কস এর কোশ্চেন। কি বলতে চাইছে? বলতে চাইছে যে আজকের যেটা ফুল সেটা একটা টাইমে বিটপ ছিল, এটা মডিফাইড। তোমাকেও বুঝতে হবে যে যা বলছে গাল গল্প নয় এগুলো, কারণ সপুষ্পক কি প্রথমেই এসছে পৃথিবীতে? আসেনি তো, ইভলিউশনারি পিরিয়ডে এসছে। তাহলে প্রথমে তো অ্যালগি, ব্রাফাইটা, টেডোফাইটা করে যখন আসছে তাদের ফুল নাই, তাহলে হঠাৎ করে ফুলটা এলো, তাহলে ফুলটা আসার প্রয়োজনীয়তা এবং ফুলটা যে আগেরই কোনো একটা অংশের রূপান্তর, সেটা আমাকে মানতেই হবে। মানার জন্য অনেক কারণ আছে, সেই প্রমাণ দিয়ে তোমাকে মানতে বাধ্য করাবে যে হ্যাঁ ফুল একটি রূপান্তরিত বিটম মাত্র।
কিন্তু বিষয় হলো এই কথাটার মানে কি সেটা তোকে বুঝতে হবে, যে আপনি কি বলতে চাইছেন ফুলের যে রূপান্তরিত বিটা মাত্রা মানে কি। আর সেটার মানে হলো আমরা আগের দিনই পড়েছি, সবাই জানে যে মাটির উপরের যে অংশ রয়েছে, মাটির যে উপরের অংশ রয়েছে সেটাকে আমরা শুট বলি, আর মাটির নিচের অংশটাকে রুট বলি ইন জেনারেল, তাই তো? তাহলে উপরের অংশ শুট মানে বিটপ, আর নিচের অংশ রুট। এবার শুটের মধ্যে কি থাকে? স্টেম থাকে, মানে ব্রাঞ্চ থাকে, স্টেম থাকে, ব্রাঞ্চ থাকে, লিভ থাকে, ফ্লাওয়ারও থাকে। এবার বলছে ফ্লাওয়ারটা এই শুটেরই একটা অংশ, অন্য কিছু না। ফ্লাওয়ার আলাদা করে কোনো বিষয় না, ফ্লাওয়ার হলো এরকম শুটেরই একটি অংশ, এটা বলতে চাইছে, এটা প্রমাণ করতে চাইছে। তার কিছু পয়েন্ট আছে, সেই অনুযায়ী হচ্ছে। দেখো শুটের ক্ষেত্রে মেন জিনিস হিসাবে আমরা যেটা পেয়েছিলাম কাণ্ডের পর্ব পর্ব মধ্য, তাই না? তাই তো, যারা পড়ে আসেনি তাদের জন্য আমার কিছু বলার নাই। তাহলে শুটের ক্ষেত্রে আমরা কাণ্ডকে চিনবো তার প্রধান একটি অংশ বুঝে, আর সেটা ছিল পর্ব পর্ব মধ্য। আমরা বাঁশের উদাহরণ দিয়েছিলাম, বাঁশের গিট গুলো পর্ব, আর গিটের মাঝখানে দুটো দুটো গিটের মাঝখানের অংশ পর্ব মধ্য। তাহলে শুটের ক্ষেত্রে আমরা নোড ইন্টারনোড পাচ্ছি। এবার ফুলে এসো, কি বলছে? বলছে এই যে থ্যালামাস না, থ্যালামাসের প্রথম নোডে আছে বৃতি, সেকেন্ড নোডে দলমণ্ডল, থার্ড নোডে পুংকেশু চক্র, ফোর্থ নোডে গর্ভকেশু চক্র। এগুলো নোড থেকে বেরোনো এক একটা অংশ চেপে দিয়েছে, যে থ্যালামাসের মধ্যে একদম পুরো একসঙ্গে লেগে আছে, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এরা আদতেই এরকম একটি বিষয় ছিল। ডাইরেক্ট শুটে না দিয়ে একটু ব্রাঞ্চে দিলেই ভালো হতো। আমি এখানে দেখাচ্ছি, ধরো এটা বৃতি, এটা দলমণ্ডল, পুংকেশরের লাইনটা আমি ওই সেই আঁকার সময় বললাম না আমি নিচে দিয়ে নিয়ে যাচ্ছি ইচ্ছা করে, নাহলে তুমি বলবে আবার নিচে আছেন ওপরে আছেন ওখান থেকে নাই, সেটা আমার সমস্যা হবে। সেই জন্য আমি জবা ফুলের ক্ষেত্রে আমি নিচের দিকে নিয়ে গেছি। তাহলে এটাও একটা নোডে আছে, তাহলে এই নোডে আছে পুংকেশর চক্র, পরের নোডে ডিম্বাশয় মানে গর্ভকেশর চক্র। দিয়ে বলছে নোড গুলোকে পরে চেপে গেছে, খুব কাছাকাছি চলে এসছে, দিয়ে সেটা থ্যালামাসের মধ্যে অবস্থান করছে। তুমি বলবে স্যার আপনি বললেন আমি বিশ্বাস করবো কেন? আপনি এই গাল গল্প শুনিয়ে দিলেন সুন্দর করে, যে চেপে দিলেন আর আমি চাপা। উদাহরণ আছে, দেখো বই খুললেই দেখতে পাবে জংলি গোলাপ, দেখো জংলি টাইপের আর কি, গোলাপ আবার জংলি, কাদের লাগে কে জানে, তাই তো? মানে এমনি গোলাপে যাদের হয় না তাদের লাগে জংলি গোলাপ, মানে যাদের যাদের অপোজিট যে রয়েছে আর কি, হ্যাঁ, তাকে বসে আনা যায় না, তখন মনে হয় এমনি গোলাপ দিয়ে হয় না, জংলি গোলাপ দিতে হয়, তাহলে মনে হয়। যাকে বাদ দাও, বলছি ব্যাপারটা কি, তুমি জংলি গোলাপের একবার স্ট্রাকচারটা দেখো। দেখো স্টেমটা চলছে, স্টেমটা চলছে, ফুলটা মাঝে ফুটে গেল, স্টেম কিন্তু কন্টিনিউ চলে গেল। স্টেম চলছে, ফুলটা মাঝে চলে এলো, স্টেম তারপরেও ফুলকে ভেদ করে কন্টিনিউ চলে গেল। মানে কি বোঝায়? এটাতে কি বোঝায়? এটা বোঝায় যে এটা শুটেরই একটি অংশ, ফুলটা শুটেরই একটা অংশ, যা নোট থেকে বেরিয়েছে, পাশাপাশি খুব কাছাকাছি নোট থেকে বেরিয়ে আসছে। নাশপাতি, আমরা যে নাশপাতি খাই, সেই নাশপাতির ক্ষেত্রে নাশপাতিকে মাঝে রেখে ডাল ঢুকছে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় না, কেটে আসে একদিকে, দুদিকে কেটে আসে, আমরা বুঝতে পারি না। কিন্তু নাশপাতির ছবিও বইয়ে দেওয়া আছে, তুমি চাইলে গুগল সার্চ করে নিতে পারো একবার নাশপাতির ছবি দেখার জন্য। মানে নাশপাতির ছবি তো তোমাকে দেখতে হবে না, নাশপাতি দেখেছো, আমি বলছি গাছে থাকা অবস্থায় নাশপাতিকে দেখতে বলছি। ওই একই রকম কেস, এরকম উঠে মাঝে নাশপাতিকে রেখে ওর ডাল বেরিয়ে পালিয়ে গেল। কি প্রমাণ করে? নাশপাতি যদি ফল হয় তাহলে ফুল একটা ছিল, তাহলে সেই ফুল স্টেমের মাঝখানে শুটের মাঝখানে ঢুকে রয়েছে, তো তো শুটই ছিল, মডিফাইড। তাহলে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট, তার উদাহরণ বইয়ে একটার পর একটা উদাহরণ বইয়ে ছবি সহ দেওয়া হয়েছে। এগুলো দেখে তোমাকে মানতে বাধ্য তুমি যে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, এখানে ফুলের পাতা কারা? ফুলের পাতাকে পুষ্পপত্র, আমরা তো পত্র বিন্যাস পড়েছি, এরপরে পুষ্পপত্র বিন্যাস পড়বো একটু পরে, 3 নম্বরে কোশ্চেন থাকবে। ফুলের পাতা এরা দুজন, বৃত্তি আর দলমণ্ডল, এরা ফুলের পাতা অ্যাকচুয়ালি। বলো পাতা কোথা থেকে বেরোয়? শুট থেকে বেরোয় না, স্টেম থেকে বেরোয় পাতা, তো এই তো পাতা বেরিয়েছে, মডিফাইড শুট। তোমাকে মানতেই হবে এটা ফুলের পাতা, কেন? এ এখনো সালোক সংশ্লেষ করে, এ এখনো সালোক সংশ্লেষ করে। বলছি বৃত্তি তো সবুজ, ও তো সালোক সংশ্লেষ করেই করে, দলমণ্ডলও সালোক সংশ্লেষ করে। তাহলে একটা গাছের পাতার মতো স্ট্রাকচার, তার আরো প্রমাণ আছে। এই দুটি অংশ, এই দুটিকে ফুলের পাতা বলা হয়। তাহলে পাতা বেরোতো শুট থেকে,
আর ফুল থেকে যদি দুটো পাতা বেরোয় দুই রকমের, তাহলে আমি মানতে বাধ্য যে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড ফ্রুট। পাতার ক্ষেত্রে যেমন ভেনেশন দেখা যায়, শিরা উপশিরা যেমন দেখা যায় না, বৃতি দলমণ্ডল দুজনেরই দেখা যায়। এখনো যদি না দেখে দেখেছো, কালকে সকালে ভালো করে দেখবে, একটা বৃতিকে ছিঁড়ে নিয়ে দেখবে, ওরও ভেনেশন আছে, মানে জাইলেম ফ্লেমের ভাস্কুলার বান্ডিল ওর মধ্যেও আছে, ঠিক পাতায় যেমন থাকে। রেটিকুলিটি হবে জেনারেলি, মানে জালিকাকার শিরাবিন্যাস। তাহলে পাতায় যদি শিরাবিন্যাস থাকে আর এখানেও যদি শিরাবিন্যাস থাকে সেম প্যাটার্নে, তাহলে এটাই প্রমাণ করে যে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট। কারণ এটা ফুলের পাতা আমাকে মানতে হচ্ছে। বোঝা গেল? আমরা অনেক জায়গায় দেখছি ফুলের এক একটা অংশ ছিঁড়ে ফেলে দিলে সেখান থেকে গাছ বেরোনো সম্ভব। বলো শুটেও এরকম কাক্ষিক মুকুল থেকে গাছ বেরোনো সম্ভব ছিল। তাহলে ফুলের ক্ষেত্রেও সেরকম মুকুলের একটা ব্যাপার রয়েছে, যা কাণ্ডের ক্ষেত্রে ছিল বা শুটের ক্ষেত্রে ছিল। তাহলে আমাকে আবার মানতে হচ্ছে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। তাহলে ফুল আগে ছিল না, ফুল তো এসছে। দেখো জিমনোস্পার্মে আমি সঠিকভাবে ফুল পাচ্ছি না। আমরা জিমনোস্পার্মে সাইকাস, পাইনাস, গিঙ্গো, নিটাম যাদেরকে আমরা দেখেছি, পৃথুজা, ঝাউ গাছ এখানে দেখেছো, এদের কাউরির ক্ষেত্রে টিপিক্যাল ফ্লাওয়ার দেখতে পাচ্ছি না। টিপিক্যাল ফ্লাওয়ার ফুল বলতে যা বুঝি আমরা, এই কোনো কোনো গাছে পাচ্ছি না। মানে জিমনোস্পার্মে এসে ফুল তো এসছে, কিন্তু ফুল বলতে আমাদের যেমন কনসেপ্ট সুন্দর করে ফুটে থাকবে সেরকম জিনিস পাচ্ছি না, কিন্তু ফুলই আছে ওখানে। তো অ্যাঞ্জিওস্পার্মে এসে প্রথম আমরা ঠিকঠাক ভদ্রভাবে ফুল পাচ্ছি। বোঝা গেল? তার মানে এটা জানালো যে এ আগে ছিল না, একে এ আসতে হয়েছে, আর সে স্যুট থেকেই এসছে, সেই জন্য ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট। 3 নম্বরের কোশ্চেন, তোমাকে এরকম করে একটার পর একটা যুক্তি দিয়ে, অকাট্য যুক্তি দিয়ে তোমাকে প্রমাণ করে দিতে হবে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট। হয়ে গেল? ব্যাস হয়ে গেল, এটা 3 নম্বরের কোশ্চেন। আমি এখানে লিখে দিয়েছি 3 মার্কস। হ্যাঁ, চলো তা তুমি কি করবে, এই যে পুষ্পাক্ষের প্রকৃতি কাণ্ডের মতো, পুষ্পাক্ষের প্রকৃতি পাতার মতো, অগ্রমুকুল ওই যে অঙ্গজ মুকুল বা পুষ্পমুকুলের মতো, এত লিখতে হবে না। তুমি মোটামুটি আমি যেমন করে বললাম তেমন করে পয়েন্ট ওয়াইজ 4টে পয়েন্ট লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, 4টে পয়েন্ট লিখে দেবে, তাহলেই হয়ে যাবে যা বললাম। তাহলে একটা ওই নোড, ইন্টার নোড দিয়ে একটা বলে দিলে, একটা পাতাগুলোর মধ্যে দিয়ে বলে দিলে, একটা এদের জালিকাকার শিরাবিন্যাস বা শিরাবিন্যাস প্যাটার্ন দিয়ে একটা বলে দিলে, আর একটা মুকুল দিয়ে বলে দিলে, তাহলে 4টে পয়েন্ট হয়ে যাবে, এনাফ। 4টা পয়েন্ট লিখলে এনাফ। বোঝা গেল?